যদি হঠাৎ করে এমন একটা জায়গা বন্ধ হয়ে যায় যেখান দিয়ে পৃথিবীর 1/3 তেল যাতায়াত করে, তাহলে কি হতে পারে জানো? তেলের দাম হু হু করে বাড়বে, বিশ্ব অর্থনীতি কেঁপে উঠবে, আর সবচেয়ে বড় কথা, শুরু হতে পারে এমন এক সংঘাত যেটা পুরো পৃথিবীকে টেনে নিতে পারে যুদ্ধে। 22 মার্চ 2026। মধ্যপ্রাচ্যের উত্তেজনা তখন একেবারে চরমে, আর সেই উত্তেজনার কেন্দ্রবিন্দু হরমুজ প্রণালী। টেকনো এক্সপ্লেইনস বিডিতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তুমি বুঝতে পারবে কেন এই ছোট্ট সমুদ্রপথটা পুরো পৃথিবীর জন্য এত বড় ঝুঁকি হয়ে দাঁড়িয়েছিল। ভিডিও শুরু করার আগে একটা কাজ করে ফেলো, এখনই লাইক দিয়ে দাও আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখো, কারণ আমরা এমন সব জটিল বিষয় খুব সহজভাবে তোমাদের সামনে তুলে ধরি। হরমুজ প্রণালী পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ সমুদ্রপথগুলোর একটি। প্রতিদিন লাখ লাখ ব্যারেল তেল এই পথ দিয়ে যায়। সহজভাবে বললে পৃথিবীর প্রায় 1/3 তেল এই সরু পথের উপর নির্ভরশীল। কিন্তু 2026 সালের মার্চে এই জায়গাটা কার্যত অচল হয়ে পড়ে। বড় বড় তেলবাহী জাহাজ আর চলাচল করতে পারছিল না। বাইরে থেকে সবকিছু শান্ত মনে হলেও ভেতরে ভেতরে পরিস্থিতি ছিল ভয়ঙ্কর জটিল। ঠিক তখনই বিকেল 3টার কিছু পরে আমেরিকা তাদের সবচেয়ে শক্তিশালী যুদ্ধজাহাজগুলোর একটি, জেরাল্ড আর ফোর্ড এয়ারক্রাফট ক্যারিয়ার, পাঠায় পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য। এই ক্যারিয়ারটা আসলে একটা ভাসমান শহর। এখানে একসাথে ডজন ডজন ফাইটার জেট, হেলিকপ্টার আর হাজার হাজার সৈন্য থাকে। মানে পুরো একটা এয়ারফোর্স যেন সমুদ্রের ওপর ভাসছে। নাবিকরা ভেবেছিল এই মিশনটা সহজ হবে, কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। কিছু সময়ের মধ্যেই ক্যারিয়ারের ভেতরে সমস্যা দেখা দিতে শুরু করে। বাইরে থেকে ঠিক বোঝা যাচ্ছিল না কি হয়েছে, কিন্তু একটা বিষয় পরিষ্কার ছিল, জাহাজটা তার পুরো ক্ষমতায় কাজ করতে পারছে না। নিরাপদ দূরত্বে চলে যায়। ভাবতে পারছ, বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবাহিনীর একটি জাহাজ পিছু হটতে বাধ্য হচ্ছে। এই মুহূর্তে একটা কথা বলো তো, যদি এত বড় শক্তি পিছিয়ে যায় তাহলে আসলে পরিস্থিতি কতটা ভয়ঙ্কর হতে পারে? কমেন্টে তোমার মতামতটা জানাও, আমি সবগুলো পড়ি। এই ঘটনার পর আন্তর্জাতিক মিডিয়াগুলো বলতে শুরু করে এখানে কিছু একটা ঠিক নেই। এরপর আমেরিকা নতুনভাবে পরিস্থিতি বুঝতে চায় এবং তারা পাঠায় অত্যাধুনিক ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ। এই জাহাজগুলো আকারে ছোট কিন্তু প্রযুক্তিতে অত্যন্ত শক্তিশালী। এগুলোর রাডার আর অস্ত্র এমনভাবে তৈরি যেগুলো একসাথে আকাশ, সমুদ্র আর স্থল সব জায়গায় আঘাত হানতে পারে। ডেস্ট্রয়ারগুলো যখন ইরানের দিকের পানিতে প্রবেশ করতে শুরু করে তখনই তারা বুঝতে পারে এই এলাকা এত সহজ না। রেডিওতে বারবার সতর্কবার্তা আসতে থাকে, আন্তর্জাতিক সীমার মধ্যে থাকুন, প্রায় অতিক্রম করবেন না। এই ধরনের বার্তা পরিস্থিতিকে আরও টানটান করে তোলে। এর কিছুক্ষণ পরেই আকাশে দেখা যায় কয়েকটি ফাইটার জেট। প্রথমে মনে হচ্ছিল এগুলো ইরানের। তারা ঘুরে ঘুরে নজরদারি করছিল এবং যেন একটাই বার্তা দিচ্ছিল, আর এক ধাপ এগোলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এই মুহূর্তে যদি তুমি ভিডিওটা উপভোগ করো তাহলে শেয়ার করে দাও তোমার বন্ধুদের সাথে, কারণ এই ধরনের তথ্য সবাই জানা উচিত। এবার আসল ঘটনাটা শুরু হয়। বিকেল 3:27। হঠাৎ করে ডেস্ট্রয়ারগুলোর রাডারে কিছু অজানা ড্রোন ধরা পড়ে। এই ড্রোনগুলো অনেক উপরে ভেসে থেকে পর্যবেক্ষণ করছিল, কিন্তু সমস্যা হলো কেউ জানে না এগুলো কার। নাবিকরা বুঝতে পারছিল না এগুলো শুধু নজরদারি করছে নাকি আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। পরিস্থিতি তখন এতটাই উত্তেজনাপূর্ণ ছিল যে সামান্য সন্দেহ উপেক্ষা করা যাচ্ছিল না। এরপর হঠাৎ করেই ডেস্ট্রয়ার থেকে কয়েকটি মিসাইল ছোড়া হয়, কারণ এমন একটি স্পর্শকাতর জায়গায় সরাসরি মিসাইল ছোড়া মানে এটা শুধু পর্যবেক্ষণ নয়, এটা শক্তির প্রকাশ। এখন একটা প্রশ্ন, তোমার কি মনে হয় এই মিসাইল ছোড়া সঠিক সিদ্ধান্ত ছিল? নিচে কমেন্ট করে জানাও। এর মাত্র কয়েক ঘন্টা পরেই ইরান তাদের দ্রুতগতির সামরিক স্পিড বোট মোতায়েন করে, বিশেষ করে হায়দার 110 টাইপের বোট। এই বোটগুলো দেখতে ছোট কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর, কারণ এগুলো ঘন্টায় প্রায় 185 কিলোমিটার বেগে চলতে পারে। এগুলোতে মেশিন গান, বিভিন্ন ধরনের মিসাইল, এমনকি অ্যান্টিশিপ মিসাইল পর্যন্ত থাকে। কিন্তু সবচেয়ে বড় শক্তি হল সংখ্যা। এই বোটগুলো একসাথে শত শত সংখ্যায় ছড়িয়ে পড়ে এবং বড় জাহাজকে ঘিরে ফেলে। এই কৌশলকে বলা হয় সোয়ার্ম অ্যাটাক, মানে চারদিক থেকে একসাথে আক্রমণ। ডেস্ট্রয়ার থেকে যখন দূরে তাকানো হচ্ছিল তখন দেখা যায় কয়েকশো স্পিডবোট একসাথে তাদের দিকে এগিয়ে আসছে। ভাবতে পারছ সেই মুহূর্তটা? একদিকে বিশাল যুদ্ধজাহাজ, অন্যদিকে অসংখ্য ছোট কিন্তু দ্রুতগতির বোট। নাবিকরা তখন বুঝে যায় এটা সাধারণ পরিস্থিতি না।
কারণ বড় যুদ্ধজাহাজগুলো সাধারণত বড় কার্গেটের জন্য ডিজাইন করা। কিন্তু এতগুলো ছোট দ্রুতগতির বোট, এটা সম্পূর্ণ ভিন্ন ধরনের চ্যালেঞ্জ। সবচেয়ে বড় সমস্যা ছিল রাডার। একসাথে এতগুলো ছোট টার্গেটকে সঠিকভাবে ট্র্যাক করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। এয়ার ডিফেন্স সিস্টেমও এই ধরনের কাছাকাছি ছোট টার্গেটের জন্য পুরোপুরি প্রস্তুত ছিল না। এই মুহূর্তে তুমি যদি ক্যাপ্টেন হতে, তাহলে কি করতে? লড়াই করতে নাকি পিছু হটতে? কমেন্টে লিখে ফেলো। ধীরে ধীরে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে যায় যেখানে একটুও ভুলের সুযোগ নেই। একদিকে শত শত স্পিডবোট এগিয়ে আসছে, অন্যদিকে সময় খুবই কম। শেষ পর্যন্ত ডেস্ট্রয়ারগুলো সিদ্ধান্ত নেয় সামনে এগোনো খুবই ঝুঁকিপূর্ণ। একটা ছোট ভুল মানেই বিশাল ক্ষতি। তাই তারা ধীরে ধীরে পিছু হটে নিরাপদ দূরত্বে চলে যায়। আর সেই স্পিডবোটগুলো সমুদ্রের ওপর ছড়িয়ে থেকে তাদের নজরদারি করতে থাকে। এই পুরো ঘটনাটা আমাদের একটা গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। যুদ্ধ সবসময় বড় শক্তির খেলা না। অনেক সময় ছোট, দ্রুত আর সংখ্যায় বেশি শক্তি বড় প্রযুক্তিকেও চ্যালেঞ্জ করতে পারে। হরমুজ প্রণালী তখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা সতর্ক করে বলেন, পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে এর প্রভাব পুরো পৃথিবীতে পড়তে পারে। তেলের দাম বাড়বে, অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে, এমনকি বড় ধরনের সংঘাতও শুরু হতে পারে। ভিডিওর এই পর্যায়ে এসে যদি তুমি নতুন কিছু শিখে থাকো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো, কারণ সামনে আরও এমন বিশ্লেষণধর্মী ভিডিও আসছে। শেষ করার আগে একটা কথা, এই পৃথিবীতে শক্তি মানে শুধু বড় অস্ত্র না, কৌশল, গতি আর সংখ্যা, এই তিনটাও সমান গুরুত্বপূর্ণ। আজকের ভিডিও এখানেই শেষ করছি। তুমি যদি চাও আমরা এই ধরনের বাস্তব ঘটনা আরও বিশ্লেষণ করি, তাহলে কমেন্টে পার্ট 2 লিখে জানাও। আমি তোমাদের জন্য পরবর্তী অংশ নিয়ে আসব। টেকনো এক্সপ্লেইনস বিডি এর সাথে থাকার জন্য ধন্যবাদ।